আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। আমি অনন্যা। নারী অনন্যা, তার পাশে দাঁড়ান, তাকে ঘরে বাইরে অনন্যা হয়ে উঠতে দিন। এমনটা ভেবেই যে অনন্যা নাম নিয়েছিলাম তা কিন্তু নয়। আমি কেবল ভেবেছিলাম মেয়েদের জন্য একটা কিছু করব, একটা প্ল্যাটফর্ম, একটা আলাদা প্ল্যাটফর্ম, সবার কথা বলবো। প্রায় 3 দশক আগের কথা। তখন ক্ষমতায় ছিল স্বৈরশাসক। মিছিল সমাবেশের উত্তাল সময়, হাটে মাঠে বন্যার পানিতে থই থই। আর দুর্যোগ মানে তো নারীর বড় বিপদ। তাই প্রথম কভার বন্যা নিয়ে। আর আপনি যদি আমার কাছে জানতে চান কেমন সমাজ আমি চাই, কি চায় অনন্যা, তাহলে আমি বলবো, চলুন না সবাই মিলে একটা সমাজ করি, যেখানে নারী পুরুষ সকলেই এক কাতারে হাঁটবেন, একেবারে পাশাপাশি। সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি অনন্যা ম্যাগাজিনের সাপ্তাহিক অনুষ্ঠান। প্রতি শনিবার আমরা হাজির হই শিল্পকথা নিয়ে। আজকে আমাদের 14তম পর্ব এবং পুরো সময় জুড়ে আমি থাকবো আপনাদের সাথে, সাদিয়া মিজান, এবং আমাদের সাথে প্রতিবারের মতো দুজন অতিথি আছে যারা নিজ নিজ ক্ষেত্রে সার্থকতার সাথে সৃজনশীল ভূমিকা পালন করে যাচ্ছে। আমি আর দেরি না করে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছে সারা হোসেন, Glad to এবং be here. কবির আভা। হাই সারা। Hello. সো আমাদের সাথে এখন সারা হোসেন এবং কবির আভা, যাকে আমরা হুমায়রা নামে চিনি, তাই তো? ওয়েলকাম টু দ্য শো। অনেক অনেক ধন্যবাদ সময় বের করার জন্য। তোমাদের দুজনকে পেয়ে আমি খুবই আনন্দিত আজকে, এবং অনেক গল্প হবে। প্রথমে আমি হুমায়রাকে দিয়ে শুরু করি। হুমায়রা, কোথায় আছো এখন, কোথায় থাকছো, অবস্থান করছো, এবং কিভাবে তোমার দিনকাল কাটে? আমি আপাতত ঢাকা বেসড এবং বাসায় আছি, যেহেতু কোয়ারেন্টাইনের সময় চলছে এখনো। যদিও আশেপাশে দেখলে মনে হয় না এখনো কোয়ারেন্টাইন চলছে, সবাই তো রাস্তায় নেমে গিয়েছে, নিজের মতো ঘোরাঘুরি করছে, কিন্তু আমি এখনো মোটামুটি নিজের রুমেই আছি সময় কাটানোর জন্য। যেহেতু আপাতত কোনো প্রজেক্টে কাজ করছি না, তাই আপাতত স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ করছি, নিজের মতো ছবি আঁকি। এতদিন হয়তো বা কাজের জন্য অথবা ইউনিভার্সিটির কোর্স লোডের জন্য ইচ্ছা মতো ছবি আঁকা হয়নি। একটা কোনো না কোনো একটা ইয়ে ছিল আর কি, বাঁধন ছিল যে এইভাবে আঁকতে হবে বা কোর্সের জন্য এরকম কাজ করতে হবে। ইদানিং এখন যা খুশি তা আঁকছি, সো even if it's not super productive, I'm having a great time. হুমায়রা, তোমার বেড়ে ওঠা কি ঢাকাতেই, মানে জন্ম এবং বেড়ে ওঠা? হ্যাঁ, আমার জন্ম থেকে বেড়ে ওঠা পুরোটাই ঢাকায়। সারার কাছে শোনা যাক, সারার কোথায় শুরু। সারা, কোথায় অবস্থান করছো, কিভাবে দিনকাল কাটছে? আমার জন্ম বরিশালে, এখন আছি ঢাকায়। আর মোটামুটি মনে হচ্ছে যে ঢাকাতেই থেকে যাওয়া হবে আর কি। আর কিভাবে দিনকাল কাটে এই নতুন আহ, প্যান্ডামিক টাইমে? প্যান্ডেমিকের কারণে দেখা গেছে যে মার্চের 17 তারিখ থেকে হচ্ছে গত মাসের 30 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি লকডাউনে ছিলাম। এরপরে দেখা গেছে যে কোম্পানি আর চলছে না, সো উই হ্যাড টু গেট ব্যাক টু আওয়ার ওয়ার্ক অ্যান্ড অল। তো আমরা সেফটি সিকিউরিটি মেনটেন করে সর্বোচ্চ চেষ্টা করছি সবাইকে সুস্থ রেখে যেন কাজটা এগিয়ে নেওয়া যায়। সারা থেকে আবার প্রশ্নের পর্বটা আবার কন্টিনিউ করি। সারা, তোমার ভিজুয়াল আর্টের সেক্টরে কিভাবে আরম্ভটা, অ্যাজ এ আর্টিস্ট? অর অনেকগুলো অনেকগুলো পরিচয় তোমার, আসলে ইলাস্ট্রেটর, আর্টিস্ট, অ্যানিমেটর এবং আর্ট ডিরেকশন। আস্তে আস্তে আমরা যাব, কিন্তু অ্যাজ এ কোর যদি ভিজুয়াল আর্ট বলি, সেটা কিভাবে শুরু তোমার জার্নিটা? সেটা হয়েছিল আহ, অনেক লম্বা স্টোরি আসলে, বাট আই উইল ট্রাই টু কিপ ইট শর্ট। আমি এইচএসসি পরীক্ষার পরে, মানে রেজাল্টের পরে আর কি, যখন হচ্ছে
ডিসিশন নেওয়ার সময় আসে যে আমি আসলে কি করতে চাই আমি জানতাম না। তো দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা দিয়ে ফাইনালি আমি হচ্ছে পটুয়াখালী এগ্রিকালচারাল ইউনিভার্সিটি যেটা, সেখানে হচ্ছে ওয়েটিং লিস্টে 50-এ কোনোভাবে টিকে যাই। মানে তো তখন পর্যন্ত বরিশালে? তারপরে আমি হ্যাঁ, তখন পর্যন্ত বরিশালে। তো টিকে যাওয়ার পরে যেটা হয় যে আমি ওখানে ক্লাসও শুরু করে দিই এবং আমি ফুললি হচ্ছে এগ্রিকালচারিস্ট হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছিলাম। তো এর মধ্যে যেটা হয় যে অফিসে হচ্ছে শীতের পিঠা উৎসবে একটা সিনেমা দেখানো হয়, সেটা হচ্ছে থ্রি ইডিয়টস। তো থ্রি ইডিয়টস থ্রি ইডিয়টস সিনেমা দেখার পরে হচ্ছে আমার মনে হয় ওকে, আমার আসলে এগ্রিকালচারিস্ট হওয়ার কথা না, আমার আসলে পেইন্টার হওয়ার কথা, সো আই হ্যাভ টু গেট ব্যাক। তারপর হচ্ছে ফেরত এসে আব্বু আম্মুকে কনভিন্স করে বড় ভাইয়ের সাহায্য নিয়ে তারপর ঢাকায় চলে আসি, কোচিং করি। তো ভাগ্য ভালো যে ওকে আমি টিকে যাই, দেন দ্য পেইন্টিং স্টার্টস হ্যাপেনিং। কোথায় টিকে গেলা? চারুকলায়? হ্যাঁ, ঢাকা চারুকলাতে ড্রয়িং এন্ড পেইন্টিং এ। হ্যাঁ। তারপরে তোমার জার্নি এখন কোন 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 সেক্টরে হচ্ছে সেটা ভিজুয়াল আর্টের? তো এরপরে আসলে 4 বছর 4 বছর যেতে থাকে। তো থার্ড ইয়ারের শেষের দিক থেকে ফোর্থ ইয়ারে দেখা যায় যে যে কোরিয়ান এমা একটা হচ্ছে প্রজেক্ট আছে, তো এমা স্কলারশিপ প্রজেক্ট, ওখান থেকে হচ্ছে আমাদের 3 জনকে কোরিয়াতে নিয়ে যায়। তো আমাকে নিয়ে যায় বেসিক্যালি হচ্ছে অ্যাজ এ পেইন্টার। তো ওখানে যাওয়ার পরে যেটা হয় যে আমি আবারও হচ্ছে রিথিঙ্ক করার একটা সুযোগ পাই আবার যে আমি আসলে কি করতে চাই, কিভাবে করতে চাই, কেন করছি, ব্যাপারটা লক্ষণীয়। তো ফেরত আসার পরে দেখা যায় যে আমি হায়াও মিয়াজাকির একটা সিনেমা দেখি যেটা হচ্ছে স্পিরিটেড অ্যাওয়ে। তো স্পিরিটেড অ্যাওয়ে দেখার সাথে সাথে যেটা আমার রিয়েলাইজেশন হয় যে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু বি অ্যান অ্যানিমেটর, বেসিক্যালি এ ফিল্ম মেকার, বাট আই চুজ দ্য মিডিয়া animation and then I started doing animation. So bit of impulsive, you can say. Not bad. চলো হুমায়রার কাছে শুনি। হুমায়রা, তোমার জার্নিটা কিভাবে শুরু? লম্বা হোক ছোট হোক শুনি। আমার জার্নি শুরু করার আগে আই লাইক টু সে দিস ইজ আ কোইন্সিডেন্স। আমি চারুকলাতে ঢুকেছি বেসিক্যালি বিকজ অফ স্পিরিটেড অ্যাওয়ে। That's great. জার্নি শুরু থেকে বলতে গেলে ছোটবেলা থেকেই আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। ইভেন when I was like 4 years old I was always drawing. অবশ্য I was a snob, আমার প্রত্যেকবার ছবি আঁকার পরে নতুন নতুন পেইন্ট সেট লাগতো, বাট যাই হোক ছবি সবসময় আঁকতাম। কিন্তু বড় হওয়ার পরে ক্লাস 7-8 যখন উঠি তখন থেকে ফোকাস মোটামুটি ছবি আঁকা থেকে একটু সরেই যায় বলতে হবে। I wanted to be an architect. It's not exactly what I envisioned for myself. কিন্তু আম্মু বলতো তুমি ছবি ভালো আঁকো, you should go into architecture. I was like, yay, I'm gonna do what mom says. তো এসএসসি এইচএসসি এর পরে আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল যেহেতু আম্মু সবসময় বলছিল, কিন্তু মোটামুটি জোর করেই আর কি চারুকলার জন্য পরীক্ষা দেই। আমার এখানে মত ছিল না, আম্মু চাচ্ছিও না আমি চারুকলায় পরীক্ষা দেই। তো পরীক্ষা দিয়ে টিকেও গেলাম, রেজাল্ট ভালোই এসেছিল প্রথম দিকে। কিন্তু আম্মুকে যখন গিয়ে বললাম যে আম্মু আমি ঢাকা ভার্সিটির চারুকলায় টিকেছি, আম্মুর এনথুজিয়াজমের এত অভাব ছিল যে আমি নিজেই হতাশ হয়ে গেছি। তো যাই হোক কোনোভাবে টিকে গেছি, ড্রয়িং এন্ড পেইন্টিং এ ভর্তি হয়েছি। প্রথম 2 বছর একদম ভালোভাবে পড়াশোনা করেছি চারুকলায় বলা যাবে না, কারণ তখনও বাসা থেকে একটা প্রেশার ছিল যে মেবি লাইনটা চেঞ্জ করা উচিত, মেবি আই শুড মুভ টু আইবিএ। সো আমি মোটামুটি দোনামনার ভেতরে এইদিকেও যেতে পারিনি ওইদিকেও যেতে পারিনি, মাঝখানে আটকানো। থার্ড ইয়ার থেকে আই ফাইনালি গেভ আপ অন আইবি এন্ড অল দি আদার লাইনস, আর চারুকলায় ছবি আঁকার দিকে মনোযোগ দেওয়া শুরু করেছি। বাট তবুও বলতে হবে বিকজ অফ রিজনস দ্যাট আই ওয়ন্ট গেট ইনটু ডিটেইলস হিয়ার, হয়তো বা চারুকলার পড়াশোনার যেই ফর্মাল যে স্ট্রাকচারটা দ্যাট ডিডন্ট অ্যাগ্রি উইথ মি ভেরি ওয়েল। সো আইল সে চারুকলার ব্যাচেলর শেষ করার পরে মাস্টার্সের শুরু থেকে I finally started getting my passion back for art again. And now that I have also passed my masters, I would say I'm having more fun drawing now than I ever did in the past 6 years. চারুকলা মাস্টার্স থেকে আসলে ওই
টার্নিং পয়েন্টটা পাওয়ার কারণটা কি? বিকজ মাস্টার্স তোমাকে এক্সপেরিমেন্ট করার জায়গাটা খুলে দিচ্ছিল, যেটা আসলে প্রথম হ্যাঁ 4 বছর এক্স্যাক্টলি, obstacle থাকে। মাস্টার্সে যেহেতু আই কুড ড্র হোয়াট এভার আই ওয়ান্ট ইন হোয়াট এভার স্টাইল আই ওয়ান্টেড, এই ফ্রিডমটা ব্যাচেলরে তো অ্যালাউ করা হয় না, যে কারণে মাস্টার্সে আমার ইন্টারেস্ট আরো অনেক বেশি ছিল। হুম। হ্যাঁ, মানে কোর্সে তো সাধারণত সেটাই প্ল্যান থাকে, ব্যাচেলার্সটা ইটস লাইক গিভিং ইউ দ্য ফাউন্ডেশন, বাট হুম। ইয়েস এটাও ইগনোর করা যাবে না যে খুব লাইক কলোনিয়াল হ্যাংওভার কারিকুলাম থাকে, যেটাতে আসলে ইনোভেশনের জায়গাটা, যেমন সারাকে আমরা দেখতাম ইনস্টিটিউটে, আমি সারাকে অনেকবারই বলি যে সারাকে আমি ভাবতাম ও স্কাল্পচারের স্টুডেন্ট, এবং ও স্কলারশিপও চলে গেল স্কাল্পচারের স্টুডেন্টদের সাথে বিদেশে। প্রায় সময় ওকে পড়ে থাকতে দেখা যেত স্কাল্পচার ডিপার্টমেন্টে, হ্যাঁ পেইন্টিং ডিপার্টমেন্টে খুঁজে পাওয়া যেত না। সারা একবার একটা কাজ করলো আমার সামনে, সেটা হচ্ছে তারের ওয়্যার দিয়ে স্কাল্পচারিং করা কিংবা ওয়্যার দিয়ে স্ট্রাকচার করা, এরকম কাজ দেখতাম সারা। তো আমি প্রায় সময় কনফিউজ থাকতাম যে আসলে সারা পেইন্টিং এর নাকি স্কাল্পচারের, বাট ওকে দিয়ে যে কাজ হবে একটু বুঝতাম যে হ্যাঁ কাজ করবে, একটা ইন্টারেস্টিং কাজ করেছে। Okay, I'm glad that I found something to stick to. Yes. I mean, কোনো প্রবলেম নাই আসলে এক্সপ্লোর করতে, as long as you explore it for yourself এবং honestly আসলে, এবং কারো ইনফ্লুয়েন্সে করতে গেলে সেটাতে বেশি দিন ঠিক থাকা যায় না, দ্যাট গেটস ফ্রাস্ট্রেটিং। যখন নিজের একটা মোটিভেশন থাকে আমার মনে হয় দ্যাটস গুড, যেটা অনেকেই খুঁজে পেতে পারে না, অনেকেই হয়তো বায়াস হয়ে যায় এমনি অন্যদিকে। সো সারার কিছু ইন্টারেস্টিং কাজ চট করে দেখবো, তারপরে আমি জিজ্ঞেস করব যে আসলে অ্যানিমেশনে প্রথম দিককার চ্যালেঞ্জ গুলো এবং রিলেটেড বিষয়গুলো। একটা Okay, কোনটা দেখবো সারা? ঢাকা ডায়নামাইট দেখে আসি নাকি? sure. না আরেকটু ছোট দেখি, ঢাকা ডায়নামাইট একটু পরে দেখি, দেখা যাক। Okay. খুব চট করে আমরা কাজটা দেখে নেবো। কেমন লাগলো হুমায়রা কাজটা? ইট ওয়াজ রিয়েলি ফান। আমি খুব রিসেন্টলি refreshing। 2D অ্যানিমেশনে একটু একটু ডাবল করা শুরু করেছি, এখনো মানে বিগিনারের নিচে কোনো লেভেল থাকলে সেই লেভেলে। সো আই হ্যাভ টু সে দ্যাট লুকস সুপার হার্ড, বিকজ ওই 2 সেকেন্ডে অ্যানিমেশন করতে গিয়েই আমার জান বের হয়ে গেছে। সো সারা, আমার জানার আগ্রহের জায়গাটা যেটা, যে অবভিয়াসলি তুমি বিভিন্ন শিফটের মধ্যে দিয়ে এসে অ্যানিমেশনে, কিন্তু যখন অ্যানিমেশন শুরু করো তখন তখন ইনস্টিটিউট শেষ, তোমার পড়াশোনা ইনস্টিটিউটের পড়াশোনা কি শেষ হ্যাঁ। স্কলারশিপ থেকে এসে? হ্যাঁ, তখন শুরু করতে গিয়ে অ্যাজ এ বিগিনার সাপোর্ট সিস্টেম গুলো কি ছিল? থাকে না যে অ্যানিমেশন করতে চাইলেই তো আসলে করা যায় না, লার্নিং এর একটা প্রসেস লাগে, একটা অনেক ধরনের হেল্প লাগে। সো ফর দ্য বিগিনার্স, তোমার যারা শুনতেছে এখন তাদের জন্য, ফর দ্য বিগিনার্স তোমার কি মনে হয় কি কি সাপোর্ট তোমার প্রয়োজন হয়েছিল এবং সেগুলো তুমি কিভাবে সোর্স করছিলা? এটা ফার্স্ট অফ অল একটা ওয়াকম দরকার ছিল, যেটা হচ্ছে একটা মুরালের কাজ করেছিলাম, ওটার যে পেমেন্ট ছিল ওটা থেকে হচ্ছে ম্যানেজ করে ফেলছিলাম। তো তারপরে হচ্ছে কোনো মতে একটা আম্মুর কাছ থেকে নিয়ে আসা একটা হচ্ছে কোড টু ডু ল্যাপটপ ছিল, তো ওটা দিয়ে দেখা গেছে যে ওকে দেয়ার ইজ গুগল। অফকোর্স আমাদের বাংলাদেশে হচ্ছে ভালো কোনো অ্যানিমেশন ইনস্টিটিউট নাই অফকোর্স, বাট হচ্ছে দেয়ার ইজ গুগল। সো আই স্টার্টেড সার্চিং ফর অল দ্য courses online and tried to study Hayao Miyazaki and all the legendary animators, got frustrated and got back again যে ওকে কিছু একটা তো করি। তো লাইক দ্যাট ইট স্টার্টেড হ্যাপেনিং। আর তারপরে একটা বড় সময় হচ্ছে নিজে যখন এরকম টুকরো টুকরো করে কিছু জিনিস জোড়া দিতে পারি, তখন দেখা যায় যে আমার সৌভাগ্যজনকভাবে রানা ভাইয়ের সাথে পরিচয় হয়। উনি হচ্ছেন ড্রিমার ডঙ্কি স্টুডিওর গোলাম মশিউর রহমান রানা, উনি খুবই ভালো মেন্টর। তো ওনার সান্নিধ্যে আসার পরে দেখা যায় যে আমার স্কিলটা আরো ডেভেলপড হতে থাকে, আমি হচ্ছে প্রসেসটা সম্পর্কে আরো মানে নিজের ক্যাপাবিলিটি নিয়ে আর একটু কনফিডেন্ট হই যে ওকে আমি যেভাবে করতেছি ইটস গোয়িং ওয়েল। সো যদি
কেউ অ্যানিমেশন করতে চায় একজন মেন্টর পাওয়া গেলে ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে তার জন্য সাজেশন হচ্ছে দেয়ার ইজ গুগল, জাস্ট আস্ক ইট এনিথিং ইউ ওয়ান্ট টু নো। বাট যারা এখনো ইনস্টিটিউটে আছে তাদের কি এখন ইনস্টিটিউটে তোমার মনে হয় যে আসলে ওই সাপোর্ট সিস্টেমটা ক্রিয়েট হচ্ছে? বিকজ আমি জানি না আসলে অ্যানিমেশনটা হয়তো গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের কারিকুলামের আন্ডারে পড়ে, তাছাড়া কি আর কোনো ওয়ে আছে ইনস্টিটিউশনাল জায়গা লেভেল থেকেই এই ট্রেনিং এ যাওয়া, ইনস্টিটিউশনের ভেতরে, নাকি সবসময় ওদের আউটসোর্সে ডিপেন্ড করতে হবে? এখন পর্যন্ত হচ্ছে ইনস্টিটিউটের জায়গা যদি চিন্তা করি, ড্যাফোডিল ইউনিভার্সিটির হচ্ছে অ্যানিমেশন একটা কোর্স আছে, দ্যাটস রিয়েলি গুড। আর হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে 3D অ্যানিমেশনের কোর্স কারিকুলাম চালু আছে, এটা হচ্ছে ঠিকঠাক। কিন্তু ওটা যদি কারো কি বলে এই কোর্স ফি বিয়ার করার সামর্থ্য কারো না থাকে, তাহলে হচ্ছে সাজেশন যেটা, যে বাংলাদেশে বেশ কিছু ভালো অ্যানিমেশন স্টুডিও আছে, যেমন হচ্ছে ড্রিমার ডঙ্কি, তারপর মাইটি পাঞ্চ স্টুডিওস, এরকম কোনো একটা জায়গায় গিয়ে যদি ইন্টার্নশিপ করা যায় তাহলে লার্নিংটা আরো বেটার হয়। এখন ইনস্টিটিউটটা আমি হচ্ছে এখনো সাজেস্ট করতে পারছি না, এটার কারণ হচ্ছে বাংলাদেশে অ্যানিমেশনের জার্নি প্রায় 27-28 বছরের হলেও ইনস্টিটিউশনের জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আছি। এটার জন্য তোমার কি মনে হয় চারুকলার গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টে আই থিংক কারিকুলামের মধ্যে নতুন অ্যাডেড, সো দ্যাট ক্যান বি অলসো আ সোর্স? সো দ্যাট ক্যান বি অলসো, আমি এটা জানতাম না, আই এম সরি। না, দ্যাটস আ নিউ কারিকুলাম অবভিয়াসলি। যখন ওকে 14তম ব্যাচ বেরিয়ে আসছে, মানে মাস্টার্সে আর কি, তখন প্রথম ল্যাব হচ্ছিল আর কি, তারপরে কি কি আপডেট হচ্ছে, হ্যাঁ সেই জন্য হয়তো অনেকেই আপডেটেড। দেন অফ কোর্স ইটস রিয়েলি গুড, যারাই অ্যানিমেশন করতে চায় ওদের জন্য খুব ভালো একটা সুযোগ সুবিধা হবে এটা, কারণ ঢাকা ভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্ট যেটা আছে আমি জানি অনেক সিনসিয়ার এবং দে উইল ডু देयर বেস্ট টু টিচ স্টুডেন্ট। ওকে, এবার হুমায়রার কাছে শুনি। হুমায়রা, তোমারও তো ইন্টারেস্টের জায়গা আস্তে আস্তে অ্যানিমেশনের দিকে, ইনফ্যাক্ট ইলাস্ট্রেশনের জায়গায় যদি যাই, ইলাস্ট্রেশনে তুমি বলছিলে ইনস্টিটিউট থেকে বেরোনোর পরে নিজের প্র্যাকটিসে আসলে নিজের টার্গেট, তার মানে নিজের টার্গেটটা আসলে না থাকলে এই সেক্টরগুলোতে কোনো কিছু হচ্ছে না, কিন্তু তারপরে তোমার সাপোর্ট সিস্টেমটা কি ছিল? কারণ অ্যানিমেশন তো আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, নিজের বোঝা এবং জানার ব্যাপার। প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ। এখানে টেকনিক্যালিটিস অনেক আছে, কিন্তু টেকনিক্যালিটিস এর চাইতেও প্র্যাকটিসটা, সেটা অ্যানিমেশনের ক্ষেত্রে ইলাস্ট্রেশনের ক্ষেত্রেও প্র্যাকটিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আমি অ্যানিমেশন নিয়ে বেশ কিছুটা পড়াশোনা করেছি। আমি যখন প্রথম আমার 2D অ্যানিমেশনটা বানাই, কিন্তু যখন বানাতে গেলাম তখন দেখলাম তার কিছুই কাজ করছে না। প্র্যাকটিক্যালি এমন আরো অনেক নতুন কোশ্চেন আসে যেটা হয়তো বা পড়ার সময় মনেও হয় না যে দিস কোশ্চেন শুড অ্যারাইজ। আর ইলাস্ট্রেশনের ক্ষেত্রে আই ক্যান বি রং, বাট সাধারণত থাকে না নিজের একটা স্টাইল ডেভেলপ করার একটা ব্যাপার আসে, সাবজেক্ট ওয়াইজ, ড্রয়িং ওয়াইজ, প্যাটার্ন ওয়াইজ। সেই ক্ষেত্রে তোমার জায়গাটা কি ছিল, জার্নিটা কি ছিল যে ওই প্যাটার্নটা ডেভেলপ করার ক্ষেত্রে? আমার স্টাইল ডেভেলপ করার ক্ষেত্রে আমি এখনো কতটা সাকসেসফুল আমি বলতে পারবো না। দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই স্ট্রাগল উইথ মোস্ট। I read a lot about it. অনেক আর্টিস্টই যাদের একটা ডিস্টিংক্ট স্টাইল আছে তারা সবসময় বলে যে ইউ শুডন্ট ওয়ারি অ্যাবাউট ডেভেলপিং ইয়ার ওন স্টাইল, জাস্ট কাজ করতে থাকো, এক সময়ে স্টাইলটা নিজে থেকেই সেখান থেকে চলে আসবে, যে দেখলেই চেনা যাবে ডিস্টিংক্টলি এটা কোনো একজন নির্দিষ্ট আর্টিস্টের আঁকা। কিন্তু আমি যেটা নিয়ে স্ট্রাগল করি সেটা হচ্ছে আমার সাবজেক্ট ম্যাটার চুজিং এর ক্ষেত্রে আমি অনেক সময় খুব লোডেড হেভি সাবজেক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি, আবার অনেক সময় আই লাইক ড্রয়িং কিউট থিংস, যে কোনো সুন্দর জিনিস দেখলে, কিউট জিনিস দেখলে আমার আঁকতে খুবই ভালো লাগে। অ্যান্ড অবভিয়াসলি দ্য টু ক্যান নট এক্স্যাক্টলি বি ইন দ্য সেম স্টাইল। দিস ইজ সামথিং আই এম স্টিল স্ট্রাগলিং উইথ, যে আমি কি দুইটা একই লাইনে রাখবো নাকি দুই লাইনে পাশাপাশি দুইটা স্টাইল ফলো করে যাব প্যারালালি, এটা নিয়ে আমি এখন নিজেও খুব কনফিউজড। কিন্তু তোমার কিছু কাজে সেই আর্কিটেকচারের অবজারভেশনটা কিন্তু খুব দেখা যায় মাঝে মাঝে। আমি কি কিছু কাজ দেখবো যেখানে খুব আমরা ইন্টেরিয়ার দেখতে পাচ্ছি, এবং ঘরের ইন্টেরিয়ার খুব বিউটিফুলি ডান ইলাস্ট্রেশন আমরা একটু স্ক্রিনে দেখি। সো এগুলো কবেকার কাজ? এবং I can see your absence series, so it's not only about the interior, there is some story, so একটু শুনি গল্প হুমায়রা। এই সিরিজটা ইন্টেরিয়রের কাজ যেগুলোতে, সেটা ইউর অ্যাবসেন্স সিরিজের যতগুলো কাজ আছে সবগুলোই 2018-র শেষের দিকে শুরু করা এবং 2019-এর প্রথম দিকেও কিছু করা। এই সিরিজের কাজগুলোর পেছনে
স্টোরির ক্ষেত্রে 2018 লাস্টের দিকে মাই ফিয়ান্সে হুজ কারেন্টলি মাই হাজব্যান্ড দেশ থেকে বাইরে চলে গেল মাস্টার্স করার জন্য। আমরা দুইজনে এটা হ্যান্ডেল করছিলাম, বাট ইট ওয়াজ স্টিল হার্ড ফর মি to accept the fact that he is in a different continent miles away. তো সেটার সাথে অ্যাকচুয়ালি কোপ করার জন্যই আমি এই সিরিজটা পুরোটা করছিলাম, বিকজ ইউ সি দিস আ লট ইন মাই আর্ট when I am feeling something very strongly emotionally. I cope with my art. Maybe আমি এমন কিছু আঁকবো যেটা সরাসরি আমার ফিলিংটা পোর্ট্রেট করবে, অথবা সামথিং জাস্ট গিভস মি আ সেন্স অফ পিস। এই সবগুলো কাজই সেই একই সিরিজের করা। These are beautiful. নাইস। লাইক মেনি পিপল সে, আর কোথাও ইন্সপিরেশন খুঁজে না পেলে নিজের মধ্যে খুঁজে সবসময় পাওয়া যায়। নাইসলি ডান। Thank you. এর পাশাপাশি তুমি যে বলছিলে দুই রকম এই যে কিউট এবং হেভি টপিক দুটোর মাঝামাঝি তোমার অবস্থানের কথা বলছিলে, এই হেভি টপিক গুলো কি এই যে নিজের মধ্যেকার বিষয়গুলোকে খোঁজা নিয়ে? হ্যাঁ, এটা নিয়েও বলা যেতে পারে। যেমন আমার ইন্সপিরেশনের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় তিনটে ইন্সপিরেশন যদি বলতে হয়, একটা হচ্ছে একদম প্লেন ভিজুয়াল ইন্সপিরেশন। আমি যদি একটা সুন্দর ফুলের ছবিও দেখি বা a cute cat for example, that inspires me a lot to create. But other than that, things that I feel strongly about, যেমন এই সিস্টার ব্যাপারে যদি বলি, অথবা অনেক ক্ষেত্রে কিছু সোশ্যাল ইনজাস্টিস, অথবা মিউজিক্যাল ইন্সপিরেশন, এই তিনটা বলতে গেলে আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন। যখন আমি প্লেনলি ভিজুয়ালি কিছু একটা দেখে সেটা কিউটসি স্টাইলে আঁকার চেষ্টা করি, দ্যাটস আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। বাট যখন একটা হ্যাভিয়ার টপিক নিয়ে কাজ করি, দিস সিরিজ ফর এক্সাম্পল, অথবা আমার আরো কিছু কাজ আছে, একটা কাজ যদি ডিস্টিংলি বলতে হয়, there is a work that I have on body shaming, about how people try to force you in a box. সেটা অবশ্যই সে কিউটসি স্টাইলে হবে না যেটা আমি ওরকম করে করতে চাচ্ছি। Some people might succeed at it, but I haven't found out the way to portray these heavy topics in a very cute box yet. True. আমরা এই বডি শেমিং এর টপিকটাতে আবার ফেরত আসবো তোমার কাছে। আই থিঙ্ক দের ইজ আ লট উই ক্যান টক অ্যাবাউট। তার আগে মানে সিন্স ইটস দ্য অ্যাওয়ারনেস, সারারও বেশ কিছু কাজ আমি দেখি অ্যাওয়ারনেস রিলেটেড, বিভিন্ন ধরনের কাজ আছে, তার মধ্যে কিছু কাজ আমি দেখি অ্যাওয়ারনেস খুবই গ্রাউন্ড লেভেলের, সার্ভিস রিলেটেড এবং অন্যান্য সেক্টরে। সারা, তুমি যদি তার আগে একটু বলো যে এখন তুমি কি হিসেব মানে কাদের সাথে কাজ করছো, কিংবা আই থিঙ্ক তোমার নিজস্ব একটা অফিস আছে এবং নিজস্ব একটা অর্গানাইজেশন তোমরা ফর্ম করো, সো হাউ চ্যালেঞ্জিং দ্যাট জার্নি ওয়াজ? অবভিয়াসলি একদিনে হয় না জিনিসটা, সো শুনি, সেই গল্পটা শুনি, নিশ্চয়ই সেটাও লম্বা। সেটা না অ্যাকচুয়ালি যেটা হয় যে এই যে এর আগে যে কাজটা দেখানো হয়েছিল এটা ছিল হচ্ছে বিবিসির জন্য করা, বিবিসির হ্যালো চেক একটা প্রোগ্রামের জন্য। এটা আমি ইন্ট্রো অ্যানিমেটেড ইন্ট্রো হিসেবে হচ্ছে কাজ করছিলাম। তো তখন ওখানকার একজন প্রডিউসারের সাথে পরিচয় হয় যার নাম হচ্ছে শিহান জুবেরি। তো পরবর্তীতে দেখা যায় যে বিবিসিতে প্রায় 1.5-2 বছর কাজ করার পরে উনি হচ্ছে বিবিসির প্রডিউসার ছিলেন তখন। তো উনি হচ্ছে নিজের একটা কোম্পানি ফর্ম করার জন্য বের হয়ে আসেন। তো ওনার ভিশন গুলাও হচ্ছে আমার সাথে সিমিলার ছিল। তো দেখা গেছে যে অ্যানিমেশন নিয়ে ওনার যে ভালোবাসাটা, উনি নিজে অ্যানিমেটর নন, কিন্তু যে ভালোবাসা এবং আগ্রহ সেটার কারণে হচ্ছে আমরা একসাথে টিম আপ করি। এবং দেখা যায় যে আমরা 5 জন মিলে টিম আপ করে ওকে উই সর্টেড থিংস আউট and started with our first project that was Beasley. Beasley আমরা হচ্ছে ইয়ার জন্য মিনিস্ট্রি অফ এনার্জি পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি ওর জন্য করেছিলাম। তো ওটা থেকে আমাদের জার্নিটা শুরু হয়। এরপরে দেখা গিয়েছে যে ওকে একটা অফিস যখন ফর্ম হলো তখন হচ্ছে কি ধরনের কাজ আমরা করতে চাই, আমরা প্যাশন প্রজেক্ট গুলা করবো না হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কাজ করব। তো দুইটার মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করি। তো এরপরে দেখা যায় যে আমাদের সবাই যেহেতু মোটামুটি এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যে এনজিওর এক্সপিরিয়েন্স অনেক বেশি, সো আমরা হচ্ছে ডিসাইডেড হই যে ওকে আমরা এনজিওর জন্যই কাজ করব। এটার কারণ হচ্ছে দুটো। প্রথমত আমরা এটাতে স্কিলড, যে আর দ্বিতীয়ত হচ্ছে যে এনজিও গুলো মূলত সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে। এখন আমরা এখানে যে কজন আছি, আমাদের পুরো টিম, আমরা আসলে অনেক কিছু করার চিন্তা করি, কিন্তু আমরা এতটাই ইন্ট্রোভার্ট এবং হচ্ছে নিজেদের মধ্যে গুটানো যে
রাস্তায় নেমে আন্দোলন করা বা হচ্ছে এটা নিয়ে হচ্ছে ওইভাবে সম্মুখে এসে প্রতিবাদ করা, এই ধরনের পার্সোনালিটি আমরা ক্যারি করি না। তো আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে চেষ্টা করি যে ওকে একটা কন্টেন্ট বানিয়েও যদি হচ্ছে কিছু একটা প্রভাব ফেলা যায়, সো উই আর আপ ফর ইট। তো দেখা যায় যে এইভাবে এনজিওর সাথে কাজ করতে গিয়ে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল ইস্যুস নিয়ে কাজ করা হচ্ছে। তার মধ্যে অফকোর্স জেন্ডার বেসড ভায়োলেন্স একটা বড় বিষয়। তারপরে হচ্ছে একে একে শুরু করে রোহিঙ্গা ক্রাইসিস, দেন হচ্ছে চাইল্ড লেবার রিডাকশন, দেন হচ্ছে সেভ দ্য এনভায়রনমেন্ট, এই ধরনের গো গ্রিন, এই ধরনের বিভিন্ন ধরনের প্রজেক্ট করা হচ্ছে যেগুলো আমরা রিয়েলি এনজয় করছি। এবং হচ্ছে খুবই ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট আসে, যেরকম হচ্ছে ওখানে এনজিও গুলোতে যারা ভলান্টিয়াররা কাজ করেন ওনাদেরকে ওনাদের কাজে হেল্প করার জন্য আমাদের কিছু কন্টেন্ট বানাতে হয়। তো ওটা বানাতে গিয়ে আমরা আরো অনেক কিছু শিখি, নতুন নতুন করে হচ্ছে শিখতে থাকি যে ওকে এভাবে হয় জিনিসটা, এভাবে কমিউনিকেট করতে হয়, এইভাবে হচ্ছে জিনিসটা ইম্প্যাক্টফুল হয়। এবং ইটস রিয়েলি অ্যামেজিং। অনেকে হয়তো এনজিওর কাজ বোরিং মনে করে, বাট উই ডোন্ট ফিল লাইক দ্যাট, যে আমাদের জায়গা থেকে সোশ্যাল চেঞ্জের জন্য যতটুকু করা যায়। এক্স্যাক্টলি, সবার একটা নিজস্ব প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে আসলে সোশ্যাল চেঞ্জে স্টেপ আউট করা যায়। সবাই তো আর এক জায়গায় গিয়ে করলে আসলে কেউই চেঞ্জটা করতে পারবে না, সবাই নিজের নিজের জায়গা থেকে করতে হবে। আমরা শিখে আসি, দেখি তোমরা কি শিখলে এনজিওর কর্মীদের ভলেন্টারি করার ব্যাপারে। চলো হুমায়রা, আমি আর তুমি একটু দেখে শিখে আসি যে কিভাবে এনজিওর ভলেন্টিয়ারদের ব্যাপারে একটু জানি। অন্য অনেক স্বেচ্ছাসেবকের মতো আপনিও মাত্রই কাজ শুরু করেছেন দুর্যোগ আক্রান্ত কোনো একটি গ্রামে। গ্রামের মানুষের কাছে কিভাবে খাবার, পানি আর বাড়িঘর নির্মাণের মতো সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেটি হয়তো এই মুহূর্তে আপনার প্রধান ভাবনা। কিন্তু এসবের পাশাপাশি দুর্গত মানুষের সাথে যোগাযোগ করাটাও যে গুরুত্বপূর্ণ হতে পারে সেটা কি আপনি ভেবেছেন? দুর্যোগের পর অনেক তথ্যই হয়তো মানুষ জানতে চায়, আবার মানুষের কাছ থেকে পাওয়া তথ্যগুলো আপনাকে সাহায্য করতে পারে সঠিক মানুষের কাছে সঠিক সাহায্যটুকু পৌঁছে দিতে। দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের সাথে যোগাযোগের বিষয়টি অন্য সময়ের মতো সহজ নাও হতে পারে, আর তাই মানুষের প্রয়োজনগুলো জানা বা তাদেরকে কোনো তথ্য জানানোর আগে ভাবা দরকার কিভাবে দুর্যোগ কবলিত এলাকার অধিকাংশ মানুষের সাথে যোগাযোগ করা যাবে, যোগাযোগের কোন মাধ্যমগুলো এখনো চালু আছে এবং মানুষ কোন বিষয়গুলো জানতে চায়। দুর্যোগের ক্ষয়ক্ষতি ও মানুষের প্রয়োজনগুলো জানার জন্য আপনি ও আপনার দল ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখতে পারেন, অথবা বাড়ি বাড়ি যেয়ে কথা বলা কিংবা এলাকার মানুষের সাথে একসাথে আলোচনার মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে এলাকার মানুষের সময় এবং সুবিধা বুঝে কথা বলুন। বিভিন্ন পেশা ও বয়সের মানুষের পাশাপাশি যাদের ঝুঁকি সবচেয়ে বেশি, যেমন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের সাথেও আলোচনা করুন। যে বিষয়গুলো জানা সবচেয়ে জরুরি সেই অনুযায়ী প্রশ্ন করুন। মানুষের প্রয়োজন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানার পর সে অনুযায়ী ত্রাণ ও পুনর্বাসনের পরিকল্পনা করা উচিত। এজন্য কাদের কাছে কখন কোন তথ্য ও সাহায্য পৌঁছানো হবে সে সিদ্ধান্ত গ্রহণে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। এছাড়া দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে কোনো ধরনের সাহায্য দেওয়া হচ্ছে কিনা তা জেনে সে অনুযায়ী পরিকল্পনা চূড়ান্ত করুন। সবাই মিলে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের সময়ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এজন্য কোথায় কাদের মাঝে কতটা ত্রাণ বিতরণ করা হচ্ছে তা এলাকার মানুষকে জানা। এছাড়া দুর্যোগ আক্রান্ত মানুষের জন্য দেয়া তথ্যগুলো তারা বুঝতে পারছেন কিনা এবং তথ্যগুলো তাদের কাজে আসছে কিনা সেটিও যাচাই করুন। ত্রাণ ও পুনর্বাসন সম্পর্কে কোনো অভিযোগ থাকলে সেটি যেন এলাকার মানুষ সহজে এবং নির্ভয়ে আপনাকে জানাতে পারে তা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনার দেয়া তথ্যগুলো মানুষ তখনই বিশ্বাস করবে বা তাদের কথাগুলো মন খুলে বলবে যখন একজন স্বেচ্ছাসেবক হিসেবে আপনি তাদের আস্থা অর্জন করতে পারবেন। এজন্য এলাকার মানুষের সাথে সবসময়ই কম বেশি যোগাযোগ রাখা, স্থানীয় রীতিনীতির কথা মাথায় রেখে কাজ করা, নানা ধরনের উদ্যোগের মধ্যে সমন্বয় রাখা এবং ত্রাণ ও পুনর্বাসনের প্রতিটি কাজে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দুর্যোগকালীন স্বেচ্ছাসেবার ধরন যাই হোক না কেন, দুর্গত মানুষের কথা শুনুন, গুরুত্ব দিন তাদের মতামতের। অনেক কিছু শিখলাম কিন্তু হুমায়রা, পরে পড়া দেবো। খুবই দারুণ কাজ আমার মনে হয়। এবং একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমের ট্রানজিশন এত স্মুথ, ইটস রিয়েলি ইমপ্রেসিভ। হ্যাঁ, এবং ভয়েসের কাজ এবং সবকিছু মিলিয়ে আই থিংক ইটস এ গুড টিম ওয়ার্ক। এই প্রোডাকশন গুলো যে অর্গানাইজেশন থেকে সারা, সেটা নামই বলা হয় নাই। এটা হচ্ছে ক্রিশ্চিয়ান এইডের জন্য করা, কিন্তু কাজটা কমিশন হয়েছিল বিবিসি মিডিয়া অ্যাকশনের থ্রুতে।
না না, তোমাদের নাম বলো সারা। সো একমনা কয়েকজন মানুষ এক জায়গায় এসে একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরে সেটার নামই প্ল্যাটফর্ম রেখে কাজ করে যাচ্ছে, তাই তো? তো এরপর আমি খুব এক্সাইটিং কিছু কাজে যাব। তার আগে আভার সঙ্গে হুমায়রার সঙ্গে আমরা এই যে ভারী ভারী কি টপিক গুলো যেভাবে হুমায়রাকে ভাবায়, এই সোশ্যাল ইস্যু গুলো, বডি শেমিং, সেই জায়গাটা একটু শুনি, তারপরে তার সাথে সাথে আমি কিছু কাজ দেখবো তোমার। বডি শেমের ইস্যুটা আসলে বাংলাদেশের ছেলেদের পার্সপেক্টিভে না, যে আপাতত শুধু মেয়েদের পার্সপেক্টিভ থেকে বললেও এমন মেয়ে কমই দেখা যাবে আমাদের আশেপাশে যারা একসময় না একসময় বডি শেমিং এর শিকার হয়নি। ইট ক্যান বি অ্যাবাউট এনিথিং, গায়ের রং, চুলের লেন্থ, সে মোটা নাকি সে চিকন। সেজন্য ছোটবেলা থেকেই আমার চুল আসলে একদমই ছোট ছিল, একদম বয়কাট ছিল, সেটা তো একটা ব্যাপার। তারপর আমি সবসময় এখন যেরকম গোলগাল সেরকমই ছিলাম, সেটাও একটা অনেক বড় ব্যাপার। বডি শেমিং এর সাথে ছোটবেলা থেকে আমার সম্পর্ক একটু ঝামেলারই। রাস্তাঘাটে হোক বা আশেপাশের ফ্রেন্ডস বা ফ্যামিলি থেকে হোক, তারা হয়তো বা খারাপ কিছু মিন করছে না বা হার্ট করার জন্য কিছু বলছে না, বাট ইনগ্রেইনড বডি শেমিংটা কিন্তু সব অনেক কথাতেই থেকে যাচ্ছে। তো সেই জন্যই আমি যখন আরেকটু বড় হই তখন আস্তে আস্তে যখন বুঝতে শিখি, হয়তো বা একদম স্কুলে ছিলাম যখন, তখন বডি শেমিং এর ব্যাপারটা আমাকে বেশি কষ্ট দিত। আমি সেটাতে অনেক বেশি টেকেন হতাম, আর থিঙ্ক আই এম নট প্রিটি এনাফ এন্ড অল সর্টস অফ স্টাফ লাইক দ্যাট। কিন্তু কলেজ পার হওয়ার পরে, মেইনলি ইউনিভার্সিটিতে ওঠার পরে, I started taking it in a different way. I started fighting back all these social norms that we have to follow. So এই পিসটা, এই আর্টওয়ার্ক যেটা করেছি সেটা আমার খুবই পছন্দের একটা কাজ, even though it comes from a place of ingrained heart that happened over decades. It's called Safe Haven. So একদম সরাসরি দেখলে it's about my cat. My cat is like my little baby. So when I'm with my cat or when I cuddle her, it's like I am free from all the worries and all the hurtful words that surround me. All the judgments. And I only all the judgments, and I only think about holding her. And if you read all the small dialogues that's all around the figure, you can see all the hurtful things that has been said to me. So I have slowly started coming to peace with who I am. I am probably never going to be as slim as a model, but that doesn't mean I cannot wear pretty clothes as well. আমাদের মিডিয়াতে যেটা দেখানো হয়, you never see heavier models wear nice things. Other than, I guess, Bangla cinema, যেখানে the heroines are often a bit bulky, but it's not painted in a very good light. I don't think so. But that's for a Very different audience unrealistic as also well. sometimes. No? Exactly. সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের যেটা বলা হয় যে আসলে অন্য একটা অডিয়েন্সকে সাইকোলজিক্যাল ফিডিং এর জন্য এটা করা হয়। আর এরপরে এই সিরিজ গুলো, বাকি পিল সিরিজের গুলো, দিস ইজ অ্যাবাউট মাই জার্নি উইথ মাই মেডিকেল হিস্ট্রি, because I have had a complicated medical history since I was in high school, I think, and it has taken me many years to come to terms with it. But the paintings helped. They helped me come to terms with the fact that maybe আমার সবসময় মেডিকেশনের উপর ডিপেন্ড করতে হবে. That does not mean that I should hate my body. I am grateful to my body that is still carrying myself, and my legs carry me, and my organs carry me, even though they have to go through so much struggle to do it. Nicely thought. That's very important. আমাদের সবার জন্য এই মেসেজগুলো খুবই জরুরি। Not only যারা বাল্কি রাউন্ডিশ হয় তারা না, যারা শুকনা হয়, রোগা হয়, তাদের জন্য, মানে লাইক ইন অল সর্ট অফ শেপ ইউ উইল হ্যাভ কমেন্ট ইন সোসাইটি। যাদেরকে আমরা পারফেক্টলি দেখি, না মোটা না চিকন, তাদেরও দেখা যায় নানান ধরনের কমেন্ট শুনতে হয় বিভিন্ন কারণে। কোনো কিছুই আসলে জাজমেন্টের বাইরে যায় না। কোনো ঠিক নেই, কত দিক থেকে কত জাজমেন্ট আসে। It can be about anything. Body shaming is something that universally we all face, something that I think we all have to go through, especially in formative teen years when everything that people say affects us very deeply, I think. সো তোমার কি এরকম অন্যদের জার্নির সঙ্গে তুমি পরিচিত? সেগুলো কি তোমার কাজে ইনফ্লুয়েন্স করছে নাকি ইটস মোর অর লেস ইয়োর জার্নি, ইয়োর পার্সোনাল স্টোরিজ?
I think mostly it's my own experiences, but growing up, I also had friends who were very skinny. My best friend from school, who was extremely skinny, she had to face body shaming as well because of how skinny she is. So I think I saw those as well, even though firstly, পুরো ব্যাপারটা অনেক self-centric ছিল. When I started looking outwards, I saw that other people who I might be envious of because of how slim they are, they're also facing judgment, horrible judgment from other aspects. I just got a text saying you should be now happy. You should be now happy. How fortunate to be chikon. I just wonder where to put that, in judgmental box or awareness box. What do you think, Humaira? Anyways, I'm happy still people are watching us. আমার মনে হয় আমাদের কাজের জায়গাটা আসলে আর্টওয়ার্কের জায়গাগুলো কিভাবে সোশ্যাল রেসপন্সিবিলিটি মিট আপ করে সেই জায়গাগুলো আসলে আমরা হয়তো দেখতে পাচ্ছি। আমরা ডিরেক্টলি হয়তো কনভারসেশনে বড় বড় করে লিখতেছি না, কিন্তু আমার মনে হয় মানুষ বুঝতে পারতেছে যে আর্ট কিভাবে একটা রেসপন্সিবল জায়গায় যেতে পারে, এবং সেটা হয়তো তোমাদের দুজনের মধ্যে খুব স্ট্রংলি কমন, ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু নিয়ে। এন্ড দেয়ার আর লট অফ ইস্যুস ইন সোসাইটি দ্যাট নিডস টু বি রিফ্লেক্টেড ইন আর্ট। এবং যখন আমি দেখি না আর্টিস্টদের আসলে ইন্সপিরেশনের জায়গা হারিয়ে যাচ্ছে, আমি বলবো যে আসলে নিজের অবস্থানটায় তাকালেই হয়তো অনেক কিছু বেরিয়ে আসবে যেটা নিয়ে কাজ করা যায়, এবং এই কাজটা সবাই করতে পারে না, আর্টিস্টদের পক্ষেই সম্ভব নিজস্ব ডিসিপ্লিনে। হুমায়রাকে আমি দেখছি ইলাস্ট্রেশনে, এবং সারাকে দেখছি অ্যানিমেশনে, এবং এরকম আরো অনেকেই হয়তো যারা পরবর্তীতেও আমাদের এখানে আসবে, গল্প শেয়ার করবে। লাস্ট একটা ছবি আমি দেখছিলাম, মুখের উপরে ক্রস চিহ্ন, কি বলা হচ্ছিল তখন হুমায়রা? This piece is called Glutton. This is actually something this one time when I was eating something, এটা আসলে এক সময় এটা আমি অনেক সময় ফেস করেছি। অনেক সময় দেখা যেত সকালবেলা আমি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় সকালবেলা খাওয়ার সময় পেতাম না ব্রেকফাস্ট করার, তখন আমি যাওয়ার সময় বেকারি থেকে কিছু একটা কিনে নিয়ে যেতাম। তখন যদি আমি যেতে যেতে রিক্সায় বসে অথবা বাসে বসে সেটা খাই, আশেপাশে মানুষ বলা শুরু করে গরুর মতো খাইতেছে, এত ভোটকা তাও খাওয়া লাগে। And I'm like, আমি সকালবেলা নাস্তা করিনি, I have a right to eat. Just because my body is rounder, because I'm fatter, they assume I'm 24/7 eating like a glutton whenever they see me eating. That is something that I try to portray in this one, that just because I'm round, I am not allowed to eat in public, because if I eat it, then it's a sin. Right. Sad realities. ভারী হয়ে যাচ্ছে অ্যাটমসফিয়ারটা, এখন চেঞ্জ করি। সারা কিন্তু খুব সিরিয়াস কাজের পাশে খুব দারুণ কাজ করে, দেখলে বোঝা যায় না যে থ্রি ইডিয়টস থেকে যে ইন্সপিরেশনটা, হ্যাঁ সেটা একটা ব্যাপার আছে, মানে ওইটা একটা ডিএনএ ঢুকছে আর কি ওর ভিতরে, শুধু সো আমরা খুব লং ওয়েটেড আই থিঙ্ক সবার জন্য। আজকে যারা জানতো প্রোগ্রামটা হবে তারাও মনে হয় এই সময়টার জন্য ওয়েট করতেছিল যে কখন আমরা এই কাজটা দেখবো। সারা কাজটা দেখে আসি, তারপরে গল্পটা শুনি। সারা কি বলো? ওকে, শিওর। কবিতা তুই, কবি আমি কবিতা তুই, কোনো একটা অচেনা চিত্র কল্পের গলিপথে হেঁটে গিয়ে তাই ভাবনার ভেতরে আমি ভাঁজ হয়ে শুই, ভাঁজ হয়ে শুই, ভাঁজ হয়ে শুই, আমি ভাঁজ হয়ে শুই, তাই কবি আমি কবিতা তুই, কবি আমি কবিতা তুই। কবি আমি কবিতা তুই।
ভাবনার ভেতরে আমি ভাঁজ হয়ে শুই ভাঁজ হয়ে শুই ভাঁজ হয়ে শুই আমি ভাঁজ হয়ে শুই কবি আমি কবিতা তুই কবি আমি কবি আমি কবি পুরো মুডটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল সারা। এই দুষ্টু বুদ্ধিটা রবীন্দ্রনাথের মেসেঞ্জার ইউজ করার এক্সপিরিয়েন্স আমরা 2020-তে দেখলাম। হ্যাঁ, একটু শুনি, যাত্রাটা শুনি। আচ্ছা, এটা এই যে সিনা হাসান হচ্ছে বাংলাদেশের একজন রকস্টার, আমার খুবই পছন্দের একজন সঙ্গীত শিল্পী। সে হচ্ছে যখন এই গানটা আমাকে দেয় অ্যানিমেশন মিউজিক ভিডিও করার জন্য, তখন হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা খুবই ইনোসেন্ট একটা পিওর কনভারসেশন হতে পারে দুজন হচ্ছে নিউ খুবই ক্লোজ দুইটা মানুষের মধ্যে। তো তখন মনে হয় যে ওকে, এই কনভারসেশনটা মেসেঞ্জারে হলে আসলে মজা হয়, এবং সে যেহেতু বলছে যে কবি আমি কবিতা তুই, সো ইট শুড বি রবীন্দ্রনাথ। ইট ওয়াজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে হচ্ছে এটা দিয়ে দেখা যায় যে ওর গানটা যখন আমি শুনতেছি, তখন দেখা গেছে যে 1000 বার 1500 বার আমি গানটা বারবার শুনতেছি যে ওকে এটার সাথে কি ভিজুয়ালাইজেশন হওয়া উচিত। এর মধ্যে হচ্ছে চ্যাটিং করার ভিতরে হচ্ছে এই ইমোজি যেটা, ওর হচ্ছে ডান্সের একটা ইমোজি ইউজ করা হয় এবং ইট জাস্ট সিঙ্কড। তো দেন মানে মনে হয় যে ওকে দিস ইজ ইট। দেন হচ্ছে এটাকে এমন ভাবে করার চেষ্টা করি যেন হচ্ছে এটা যখন ফোনে দেখা হয় তখন হচ্ছে এটা মনে হয় যে জাস্ট যে হচ্ছে ভিডিওটা দেখতেছে ও নিজেই চ্যাট করতেছে, এরকম একটা এক্সপিরিয়েন্স দেয়। তো এরপরে ওকে দিস ইজ ওয়ার্কিং এন্ড অল। তো এই মানে অনেকগুলো দুষ্টু বুদ্ধি এক জায়গায়, কিন্তু হ্যাঁ এটা খুবই রিফ্রেশিং কাজ। আমরা অনেক সিরিয়াস টপিক নিয়ে আলাপ করছিলাম এবং তারপরে একটু রিফ্রেশ হলাম। আবার একটু সিরিয়াস হওয়া যাক। হুমায়রা, সেই যে এই যে কিউট কিউট জিনিস, সেটা তো কিউট তুমি অন স্ক্রিন, হ্যাঁ কিউট কাজে কম যাচ্ছে আজকে, একটু ভারী কাজে চাই। তোমার আরেকটা টপিক নিয়ে কাজ, হুইচ ইজ অলসো কোয়াইট কন্ট্রোভার্সিয়াল আমাদের বাংলাদেশি কনটেক্সটে। ইনফরমেশন, অ্যাকনলেজমেন্ট, অ্যাওয়ারনেস সব দিক থেকেই আসলে মেনে নেওয়া তো দূরের কথা, জানা বোঝার জায়গা থেকে সেটা নিয়ে যদি তুমি কিছু বলো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আই এম টকিং অ্যাবাউট দ্য কোয়ার সিরিজ। সেটা নিয়ে যদি তুমি কিছু বলো আমাদেরকে। আপু, আপনি যেটা বললেন যে this is a pretty controversial topic. বাংলাদেশে কুইর যে কোনো টপিকই কোয়াইট কন্ট্রোভার্সিয়াল, বিকজ সবচাইতে আগে যেটা বলতে হবে ইটস বিকজ পিপল ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন। বাংলাদেশে যেখানে বেশ ছোটখাটো নর্মাল ব্যাপারই কোয়াইট কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, সেখানে কুইর টপিক্সের মতো একটা ব্যাপার কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে যথেষ্টই কন্ট্রোভার্সিয়াল। পিপল ইভেন গেট ভায়োলেন্ট অ্যাবাউট দিস অ্যান্ড প্রিটি ব্যাডলি সো। I wanted to do something about it, but there are many people who are working for queer rights, who are doing rallies, who are going about it in the activism kind of way. I wouldn't say আমি যে লাইনে কাজ করছি it is quite in the way of being an activist about it. I wanted to go gentler about it. আমরা বাংলাদেশে যদি আপনি বেশিরভাগ মানুষের সাথে queer রিলেশনশিপের টপিকটা তোলেন, they'll be like they're monsters, they're sinful, ভয়ঙ্কর, ওরা তো সব দৈত্য দানব। আমি এই পার্টিকুলার সিরিজটার মাধ্যমে যেটা দেখাতে চাচ্ছিলাম যে queer people, queer couples essentially are just like everyone else. Even a heterosexual couple can be completely like a queer couple because they're just two adult people who are in love, who want to spend their days together. And this is the same. Pura series-টা করলে you'll see that from start to bottom, it's two people waking up, having breakfast, going to work, having their afternoon teas, having dinner, and then watching a movie together. If we take gender out of it, the queer identity out of it, this is just a simple day-to-day life of two people in love, a couple. But as soon as you try to make it seem like this is a queer couple, it becomes something else. It's something horrible and sinful. That is something I wanted to fight with that series.
তারপরে following this I can see other works also. Would you like to Hmm. talk about those? This is a bit more subtle. এটা দেখলে এটা যে queer related সে কথা মনে হবে না, but if you follow the words on the canvas, this follows actually a song. I think the song is pretty popular. I'm not going to be talking about the song itself, but this is about pain. A lot of queer youth in Bangladesh, I think worldwide as well, but particularly in Bangladesh, they are extremely depressed, they're suicidal because they know that they're never going to be accepted for who they are. Most of the people and even their families would not accept their true identities. So this is about that, how you'd rather kill yourself than show who you are. The one following that is pretty similar. It's about how you're lost. And the last one, that is a 3-part series. This is something that I did for Kadak Anthology. It's a South Asian zine where this was printed. This is about how queer people are denied access to the right to their regular lives. যেমন একটা রেস্টুরেন্টে যখন একটা রেস্টুরেন্টে let's say if a couple goes on a date, they get to sit together, হাত ধরে বসে থাকতে পারে, কাছাকাছি বসা, চোখাচোখি করা, মানে মিষ্টি মধুর প্রেমের যে ব্যাপারটা, এটা কিন্তু একটা queer couple-কে আমরা এই সোসাইটিতে অ্যালাউ করি না. Everyone is going to look strangely. You can't even sit in a restaurant and hold hand with the person you love if they are of the same gender. That is what it means in the first photo. And in the second illustrations, you'll see that the spouse box, you cannot write anything. There is no way you can get married. Queer marriage is not allowed here. So even if you live with a person, someone you love, your whole life, 30 বছর 40 বছর যদি একসাথে সংসার করা হয়, you still cannot make it legal. At the end of the day, if you get into an accident, if you go to the hospital, in the form, you still cannot give the person that you have spent all your life with access to your room because they are not legally your partner. The same can be said for the third one, where we take the concept of traditional families, children, এত easily, বাচ্চা কাচ্চা বড় হবে, তারা বিয়ে করবে, তাদের বাচ্চা হবে, it's a normal. This is like the way of life. But for a queer person, that cannot work. They either have to, ওদের যদি বাচ্চা কাচ্চা হতেই হয় বাংলাদেশে, ওদের হয়তো বা নিজের সেক্সুয়ালিটিকে ডিনাই করে they have to marry someone of the opposite gender or have to settle for doting on their niece and nephews. A simple natural process is denied for the queer population in Bangladesh and in many countries all over the world. True. খুবই দারুণভাবে বললে হুমায়রা। আসলে এই টপিকগুলো নিয়ে কথা বলার জন্য আসলে অনেকেরই হয়তো সাহস হয় না, প্ল্যাটফর্ম হয় না, সুন্দর করে বললেও হয়তো মানে অফেন্সিভ হয় অনেকের জন্য। আমার মনে হয় খুবই পাওয়ারফুল কাজ, এবং আমার মনে হয় না তুমি যে ছন্ন ছাড়া ব্যাপারটা চিন্তা করছিলে তোমার কাজের, আমার একদমই মনে হয়নি। আসলে it's on a track, in your own track, and it has a long way to go, I think, because all the topics has a long way to go in our social reality. Of course. আমাদের দেশে অনেক ভালো ভালো হিস্ট্রি আছে, অনেক ভালো কালচার আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তার পাশাপাশি অনেকগুলো আসলে প্রবলেমেটিক জিনিসও এক্সিস্ট করে। আমার মনে হয় অনেক বিভিন্ন দেশেই বিভিন্ন রকমের প্রবলেম এক্সিস্ট করে, সেগুলোকে আসলে আমাদের অ্যাড্রেস করে যাচ্ছি যতদিন এবং আলোচনা আনতেছি, তাছাড়া আসলে আমরা বসে থেকে আশা করতে পারি না যে সলিউশন হয়ে যাবে, রাইট? এক্স্যাক্টলি। সো ব্যাক টু সারা। সারা আমাদের সবসময় ভারী জায়গা থেকে হালকা করে ফেলে। সারা আমরা অলমোস্ট অনেক কাজই দেখে ফেললাম, অনেক আলোচনা, অনেক গল্প হলো। আই গট টু নো ইউ অল বেটার, এবং যারা দেখছে তারা সবাই জানতে পারলো। দুটো টপিকে দেশ নিয়ে যখন গল্প করছি, সারার একটা ছোট্ট কাজ, খুবই ছোট কাজ, হয়তো এটার পিছনে গল্পটা মানে অনেক ধরনের গল্প আছে। আমি জাস্ট চট করে কাজটা দেখাই, দেখা যাক সারা কি বলে এটার পেছনে। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা সবই জানি এবং বুঝি। সারা বুঝাবে এবার। এটা আসলে রিসেন্টলি আমরা প্ল্যাটফর্মে সবাই আমাদের গোড়া আসলে কোথায়, অ্যাজ এ বাংলাদেশি
আমরা কোথা থেকে এসেছি, কিভাবে হয়েছি, এটা নিয়ে হচ্ছে অনেক পড়াশোনা হচ্ছে। এটার পিছনে মেইনলি অবদান আমাদের সিইওর। হি ইন্সপায়ার্স আস অল টু লার্ন বেটার, নো বেটার অ্যান্ড ডু বেটার। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নেতা শেখ মুজিবুর রহমানের যে আত্মজীবনী, এটা হচ্ছে পড়া শুরু করি, স্টাডি করা শুরু করি। তারপরে দেখা যায় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের পাবলিকেশন আছে সেগুলো হচ্ছে পড়া শুরু করি। এরপরে উই গট টু রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি আমরা যত ধরনের কমপ্লেইন করছি প্রতিনিয়ত, আসলে কমপ্লেইন না করে আমাদের আরেকটু ধৈর্য নিয়ে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। কারণ বাংলাদেশের উপরে 1971 5th মার্চে যে ঘটনাটা ঘটে, ওটা মোটামুটি হচ্ছে একটা শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার মতো। তো আমাদের আসলে একটু ধৈর্যশীল হতে হবে। তো এই ধরনের বিভিন্ন ফিলিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা সময় হচ্ছে মুজিব বর্ষ চলে আসে। তো তখন দেখা যায় যে মুজিব বর্ষ নিয়ে আমাদের হচ্ছে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে একটা তোলপাড় হয়ে যায়। কারণ অনেক ধরনের মানে অনেকগুলো ভালো ভালো হচ্ছে সিনেমা, ভালো সিরিজ হওয়ার হচ্ছে কথা চলছে এবং ওগুলো হচ্ছে খুব ভালো ভালো প্রোডাকশন। কিন্তু আমরা প্ল্যাটফর্মের জায়গা থেকে হচ্ছে এই প্রজেক্ট গুলোতে বিভিন্ন ধরনের কারণে ইনভলভ হতে চাইনি, বাট মানে ফ্রম আওয়ার ওন ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে রেসপেক্ট, এই এতটুকু কাজ আমরা শুধুমাত্র নিজেদের শান্তির জন্য করেছিলাম। ইভেন এটা কোথাও পাবলিকও করা হয়নি, এটা এই প্রথমই হচ্ছে প্রিমিয়ার পাবলিকলি প্লে করা হচ্ছে। এবং হচ্ছে এই প্রথম যে দুটো লাইন, যে আজ অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা সবই জানেন এবং বোঝেন, এই কথাটা হচ্ছে ইতিহাসটা জানার আগে হচ্ছে এতটা মানে ভারীভাবে কখনো আমার অনুভূতি হয়নি। কিন্তু ইতিহাসটা জানার পরে যখন আমি একই কথা আবারও শুনছি, তখন হচ্ছে এই কথাটাই হচ্ছে বারবার তো অ্যাকশন রিপ্লের মতো বাস থাকে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে জাস্ট এতটুকুই করা, যে মাঝে হচ্ছে কিছুদিন একটা ফ্রি টাইম বেরিয়েছিল, যে ওকে কিছুদিন কাজ বন্ধ ছিল, তার মধ্যে বসে বসে হচ্ছে আমরা এটা ওটা ডিসকাস করে কতটুকু কিভাবে করা যায় অতটুকু করে জাস্ট সম্পূর্ণ নিজেদের জন্য। ফ্রি টাইমেই কি দাঁড়াচ্ছে হুমায়রা, তো আর ব্যস্ত টাইমে না জানি কি দাঁড়াচ্ছে। আমি সারা এবং হুমায়রার কাছে একে একে করে দুজনের কাছেই জানতে চাবো যে তোমরা আসলে ফিউচারটা কি দেখছো, অ্যানিমেশনের জায়গা থেকে হোক, ইলাস্ট্রেশনের জায়গা থেকে হোক, অর অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট বাংলাদেশে আসলে ফিউচারটা কি? স্পেশালি এই যে প্যান্ডামিকে সারা বলছিলে অফিস বন্ধ হয়ে যাওয়া এবং নানান ধরনের চ্যালেঞ্জ আসা, হোয়াট ইজ দ্য ফিউচার, হোয়াট ইজ দ্য নিউ ফিউচার, যেটাকে হয়তো আমরা প্রেডিক্ট করতে পারছি কিনা পারছি না? তোমার কি ধারণা সারা? প্যান্ডেমিকের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারছি, যে বাংলাদেশের জন্য ইফ ইটস প্যান্ডেমিক অর নট, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। মানে পুরোটা স্ট্রাকচার এমন ভাবে আছে যে আসলে প্যান্ডেমিক এর মধ্যে অবশ্যই একটা বড় ইনফ্লুয়েন্স, বাট স্টিল এটার ইনফ্লুয়েন্স আসলে নর্মালি যা যা ঘটে তার মাঝখানে হচ্ছে হারিয়ে যায়, এরকম একটা সিচুয়েশন। যেরকম প্যান্ডেমিকের কারণে আমরা হচ্ছে সচেতনতার দিক থেকে হচ্ছে অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেই, কিন্তু দেখা গিয়েছে যে অনেক কিছুই খোলা ছিল। তো যার কারণে অনেক ধরনের হচ্ছে ফার্স্ট ওয়েভ যেটা, সেটা খুব ভালোভাবে হচ্ছে হিট করেছিল আমাদের ওই টাইমে ঈদের সময়টাতে। তো দেখা গিয়েছে আমাদের মতো যারা হচ্ছে স্টুডিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তারা হচ্ছে একটু বেশ বড়সড় ভাবে সাফার করে, যে ওকে বিভিন্ন ধরনের পেমেন্ট আটকে যায়, কাজ আটকে যায়। তো হচ্ছে যারা এমপ্লয়ার এবং এমপ্লয়ি বোথ সাফার্ড। তো এরপরে যখন ব্যাক আসার সাথে সাথে দেখা গেছে যে 1 মাসের মধ্যে আবার সমস্ত কিছু হচ্ছে ঠিক হয়ে গিয়েছে এবং সবাই যে যার হচ্ছে বেস্ট এফোর্ট দিয়ে সচেতনতা মেইনটেইন করে চলতেছে, যে ওকে স্পেস দূরত্ব রেখে, রেগুলার মাস্ক পরে, রেগুলার হাত ধুয়ে যতটুকু পারা যায় ততটুকু করে কিন্তু জীবন চলে যাচ্ছে। এখন আমাদের যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বা ভিজুয়াল আর্ট ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে দেখছি যে আমাদের আসলে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কারণ আমাদের আশপাশে অনেকেই অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু all they need is time and we need to have our patience with them, যে ওকে ভালো কিছু হবে কিন্তু একটু সময় লাগবে। বাংলাদেশ এখনো অনেক ইয়াং একটা কান্ট্রি, সো ইন ফিউচার সবকিছু গুছায় যাবে। আসলে বাংলাদেশে এখন যেরকম খুবই গ্লোবাল কোয়ালিটির কাজ করছে, এরকম ভালো অ্যানিমেশন স্টুডিও দাঁড়াচ্ছে, তো
ওদের উপরে ভরসা আছে যে ওকে ওরা যদি সাপোর্ট পায় ওরা তখন দেখা যাবে যে ইন্ডাস্ট্রিতে একটা ভালো ইনফ্লুয়েন্স ফেলতে পারবে এবং সেই ইনফ্লুয়েন্স থেকে দেখা যাবে যে ওকে মার্কেট স্ট্রাকচারে যা যা প্রবলেম হচ্ছে না কেন সেটা হচ্ছে গুছিয়ে আসবে এবং আরো নতুন যারা হচ্ছে অ্যানিমেশন করার স্বপ্ন দেখছে ওদের জন্য একটা ভালো মানে প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে। প্ল্যাটফর্ম বলে হচ্ছে প্ল্যাটফর্মের থ্রুতে প্ল্যাটফর্ম ক্রিয়েট হবে হয়তো। হ্যাঁ এখন আমাদের যে স্টুডিও প্ল্যাটফর্ম এখানেও আমরা চেষ্টা করে যাচ্ছি। এর মধ্যে আমরা খুবই ছোট ছোট কিছু উদ্যোগ নিয়েছি, যেমন অ্যানিমেশনের জন্য আমরা যেটা করছি যে প্রতি বছর আমরা চেষ্টা করছি 5টা করে শর্ট অ্যানিমেশন ফিল্ম প্রডিউস করতে। যারা একেবারে নতুন করে অ্যানিমেশন শিখতেছে ওদেরকে হচ্ছে জাস্ট মেন্টরশিপ দেওয়া, প্রডিউসিং ডিরেক্টিং এক্সপিরিয়েন্সের থ্রুতে নিয়ে আসা এবং ওদেরকে হচ্ছে ও যদি হায়ার স্টাডিজে যেতে চায় দেশের বাইরে কোথাও সেটাতে হেল্প করা। আর যদি মনে হয় যে না ও প্রফেশনালি স্টাবলিশ হবে সেক্ষেত্রে হচ্ছে ওকে এখানেই হচ্ছে গুছায় একটা জিনিস দাঁড় করে দেওয়া। তো এটা বাহিরের যে অ্যানিমেশন কোর্সগুলো হয় ওরা দেখা যায় যে প্রতি কোর্সে বা প্রতি ইয়ারে একজন স্টুডেন্ট একটা করে শর্ট ফিল্ম শেষ করে। তো ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা হচ্ছে এরকম 3 থেকে 5 জনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করি, যারা হচ্ছে এরকম একটা কোর্স 1 বছর লাগুক বা 5 মাসে পারলে তো খুবই ভালো। ওরা হচ্ছে এরকম একটা কোর্স শেষ করে যেন হচ্ছে ওদের স্টেপটা দে ক্যান মুভ ফরওয়ার্ড ওরকম একটা জায়গা। হ্যাঁ, আর ভিজুয়াল আর্টের জায়গা থেকে খুব মানে অনেক আশা নিয়ে একটা প্রজেক্ট শুরু করা, সেটা হচ্ছে 10 কদম। 10 কদমের প্রথমটা ছিল হচ্ছে 1 কদম। এভাবে আমরা 1 কদম 2 কদম 3 কদম 4 কদম 10 কদম পর্যন্ত যেতে পারি, তাহলে হয়তো ভালো একটা কিছু দাঁড়াবে। কারণ ভিজুয়াল আর্টিস্টদেরকে ইনভলভ করা হচ্ছে, তাই? হ্যাঁ, ভিজুয়াল আর্টিস্টদেরকে ইনভলভ করা হচ্ছে। তো শুরু আমরা করেছি পেইন্টিং এবং স্কাল্পচার দিয়ে। এরপরে যদি হচ্ছে সামর্থ্য হয় সবকিছু ঠিক থাকে, আবার যদি প্যান্ডেমিক না হয় তাহলে হচ্ছে আমরা মানে আশা করছি যে আরো অনেক ধরনের বাংলাদেশে যত ধরনের হচ্ছে মিডিয়া আর্টিস্টরা প্র্যাকটিস করছে সবকিছুকে একটু করে ইনক্লুড করা, সবাইকে একটু করে যতটুকু পারি ততটুকুই দেওয়ার চেষ্টা করা যে ওকে। তো এভাবে ছোট ছোট করেও হতে পারে যদি আমরা আসলেই 10টা বছর 10টা স্টেপ নিতে পারি। কারণ আমরা খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি কেউ যদি 10 বছর ধরে টানা একটা কিছু নিয়ে 10টা স্টেপ এভাবে নিতে পারে সেটার একটা না একটা ইনফ্লুয়েন্স একটু হলেও পড়বে। লোকাল ভিজুয়াল আর্টটাকে যদি ফোকাস করতে পারে, কারণ আমাদের এখানে আসলে বাংলাদেশে অনেস্টলি ভিজুয়াল আর্টে ইনভেস্ট করার মতো আসলে ফাইন্যান্সের মনে হয় না খুব বেশি অভাব আছে, কিন্তু লোকাল কনসার্নটা খুব অভাব। সেটা আমার মনে হয় তোমরা প্র্যাকটিশনার হিসেবেও টের পাও, যারা অন্যান্য সেক্টরে কাজ করছে তারাও টের পায়। আসলে লোকাল কনসার্নটাকে তুলে আনার জায়গাটায় খুব অভাবের জায়গা আছে। আমাদের মধ্যে রিসোর্সও নেই, ওয়্যার টু লুক ফর টু কানেক্ট দ্যাট অলসো। তোমার কাছে আমি বুঝতেই পারছি খুব হোপফুল আমাদের ফিউচার। হুমায়রার কাছে যাই। হুমায়রা বিং ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার, সারার যেরকম একটা প্ল্যাটফর্ম, একটা গ্রাউন্ড আছে অফিস হিসেবে একটা জায়গায়, অনেকে তোমার লড়াইটা যেরকম একার সোলো হিসেবে এবং খুব ইন্ডিপেন্ডেন্টলি, সেই জায়গাটাতে আসলে ভবিষ্যৎটা কি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট তোমার কি মনে হচ্ছে যে আসলে এই কাজে এই লাইনে ভবিষ্যতের জায়গাটা তুমি কিভাবে দেখছো with your experience in pandemic or before and after? আপু অলরেডি মানে অ্যামেজিং কিছু পয়েন্টস বলে দিয়েছে, অনেক কিছু যা বলার ছিল she has already taken care of it. আমি আরেকটা পয়েন্ট অফ ভিউ প্রেজেন্ট করতে চাই, যেটা আপনি বললেন সিন্স আমি ফ্রিল্যান্স কাজ করি, প্যান্ডেমিকের ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্স হচ্ছে a lot of people have been spending a lot more money after things that you need in the pandemic, as in safety stuffs, hoarding their groceries and everything. So freelancing এর ক্ষেত্রে I have seen that I got less projects in the pandemic, কারণ obviously মানুষ অন্যান্য জায়গায় টাকা খরচ করতে বর্তমানে বেশি ইন্টারেস্টেড। এমনিতেই বাংলাদেশের অডিয়েন্সের ক্ষেত্রে, জেনারেল অডিয়েন্সের ক্ষেত্রে দেখা যাবে পিপল হ্যাভ দিস মাইন্ডসেট যে আর্টের জন্য এত টাকা খরচ করব, 300-400 টাকা দিয়ে তো নীলক্ষেতের মোড়েই পাওয়া যায়, why would I spend so much money for an artist? এই মেন্টালিটি যেহেতু অলরেডি আছে, অনেকেই এই সময়ে they wouldn't want to spend more money to commission an artist for their art piece. আমার পার্সোনাল প্র্যাকটিসের ক্ষেত্রে I think I do not have plans of becoming what you'd call an orthodox artist, like শিল্পী বলতে আমরা যে অ্যাস্থেটিকটা বুঝি, that is not something I'm going for.
I want to turn my art into business, as in merchandising. আমি বিদেশে দেখি অনেক জায়গায় বিদেশি যে প্ল্যাটফর্মগুলিতে people sell fabrics made out of their arts, pins, stickers, accessories, যেটা আমার খুবই পছন্দ, কিন্তু বাংলাদেশে এরকম নেই, এবং যদি থাকেও, this is something very important I'm going to address, plagiarism. ফেসবুকে অনেক পপুলার পেজ আছে that sell cute pouches, bags, notebooks, that they customize it, print really cute designs on it. All of those designs হ্যাঁ, are তোমার taken from কাজের Google. জায়গা থেকে তো আসলে শুধু কিউটনেসও না, there is awareness also in the work, এবং ইলাস্ট্রেশন এবং ডিজিটাল মিডিয়া Exactly. ডিসিপ্লিন গুলো এই জায়গাগুলোকে আসলে আরো ওপেন ওয়াইড করে দিচ্ছে, ইজি টু পুট লাইক মোল্ড ইনটু ডিফারেন্ট থিংস। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে সবাই দেখা যায় গুগল থেকে ডিজাইন নামিয়ে নিজেরা ইউজ করে ফেলে। দেয়ার ইজ দ্য ইন্ডিভিজুয়াল প্রপার্টি লজ এর একটা ব্যাপার আছে, এই ব্যাপারে কোনো চিন্তাই নেই। কোনো I ব্যাপার want to- নাই আসলে, হ্যাঁ, এটা কোনো কোনো ব্যাপার নাই, আসলে। অ্যাবসেন্ট ব্যাপার। এক্স্যাক্টলি। Maybe we can It's make an like- animation at Sarah's place about this, Sarah. Next project. সবাই যে এরকম আর্টিস্টদের নিজে এত কষ্ট করে করা কাজ একেবারে বাপের সম্পত্তির মতো নিজে বিজনেসে লাগিয়ে প্রিন্ট করে প্রফিট বানিয়ে শেষ করে দিচ্ছে। This is something that really annoys me. So I want to turn my own illustrations into art, into hopefully a business in the future where I use my own art এবং something honest where I don't have to see everyone buying all these plagiarized products. That is where I am right now, something that I'm preparing myself for, hopefully in a few years into the future. I hope the pandemic won't make any break into this. Yeah. I think you have enough time Hopefully. to prepare, and I think there is a good future about it. Thank you both. আজকে পুরো সময়টা দেওয়ার জন্য। 1 ঘন্টা কিভাবে কেটে গেল টের পাইনি, দারুণ দারুণ সব কাজ দেখে। আবার যাওয়ার সময় আবার সারা বলবে কই যাও, সেটা নিয়ে আবার সারার একটা কাজ আছে, জানো তো মায়েরা। তো আমরা কই যাও শুনতে শুনতে আমি বাড়িতেই আসি, কোথাও যাচ্ছি না সারা, বাট আমরা শুনতে শুনতে আজকে বিদায় নেই। সবাইকে তোমাদেরকে বিশেষ ধন্যবাদ, এবং আশা করি আরো কাজ করবে, এবং ওই কাজগুলো নিয়ে আমি আবার আসবো, আবার তোমাদেরকে নিয়ে গল্প করব। যারা আমাদের সঙ্গে দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাপোর্ট আর্টিস্ট মোর অ্যান্ড মোর। It's good for every one of us. It talks about awareness, it talks about social realities, and it talks about a lot of things. ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। সারার Thank you so কইটাও much. শুনতে শুনতে আমরা চাই। Bye. কই যান? রাজ্যের সব আস্তাকুর, প্রশাসনিক মস্ত মুগুর, অথবা ধরো রাজকন্যা কিংবা কাজের বেটি ময়না, গলদ গর্ব সব দৌড়ায় 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 দৌড়ায়। এত এত মানুষ, এত এত দৌড় কই যায় কই যায় কই যায় কই যায়? তুমি কই যাও, আমি কই যাই, সে কই যায় কই যায়? লাইফটা নয় বেড অফ রোজ, আমার তাই লাগে রোজ।